জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশ এবং জাতির বিবেক, দুঃখ, কষ্ট, প্রতিদিনের চাহিদা, ব্যথা বেদনা যারা তাদের কলম এবং বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন, তাদের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আজকে আমাদের এই বিরল সম্মিলনের জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের দাওয়াত গ্রহণ করে কষ্ট করে এখানে এসেছেন। আমরা আসলে এমন একটি সমাজে বসবাস করি যেটা বহুমুখী বৈচিত্র্যে পরিপূর্ণ। ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষের এখানে বাস। বিশ্বে এমন আর একটি দেশ নেই যে দেশে এরকম ঘনবসতিপূর্ণ সমাজ রয়েছে। 18, 19, 17 যাই বলি, এত কোটি মানুষের এরকম দেশের সংখ্যা খুব কম। চীন একটা ঘনবসতির দেশ, কিন্তু আমাদের মতো নয়। এই দেশে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন, আবার এই দেশের অনেক চ্যালেঞ্জও রয়েছে। এই চ্যালেঞ্জ এবং সম্পদকে সমন্বিত করে আমাদের প্রিয় সমাজকে, দেশকে, জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এর মধ্যে সাংবাদিকতার জগৎটা বিশেষ গুরুত্বের দাবি রাখে। আমি ক্ষুদ্র মানুষ, আমার বিবেচনায় যখন এই সমাজ নিয়ে সামান্য চিন্তা করার সুযোগ পাই, তখন আমি দেখি যে সমাজের দুইটা অংশ সামগ্রিক সমাজকে নিয়ে ভাবতে বাধ্য হয়। একটি আপনাদের সমাজ, আর একটি রাজনীতিবিদদের সমাজ। এই দুইটি সমাজের বাইরে যারা আছেন তারা হয়তো সমাজের নির্দিষ্ট একটা অংশ নিয়ে ভাবেন, কিন্তু এই দুইটি সমাজকে সামগ্রিকভাবে সমাজের সকল বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয়, সবগুলা বিষয়কে অ্যাকোমোডেট করতে হয়। আবার এই দুইটি সমাজের বোঝাপড়া যেখানে চমৎকার, সেখানে সমাজটা একটা কাঙ্ক্ষিত সমাজে পরিণত হয়। আর যে জায়গায় এখানে বোঝাপড়ার কোনো ঘাটতি থাকে, ব্যর্থয় থাকে, সেখানে সমাজকে প্রত্যাশিত লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। জাতির ক্রান্তি লগ্নে এই দুই সমাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয়। আমাদের দেশ এবং সমাজ খুব বেশি আগের ইতিহাস আমাদের সামনে তাজা না থাকলেও ব্রিটিশ থেকে পরবর্তী স্বাধীনতা অর্জন, পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এই দুইটা ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দুই চ্যাপ্টারে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে। পাকিস্তান আমলে বৈষম্যের শিকার হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, যেটা আমাদের প্রিয় বাংলাদেশ। বৈষম্যের কারণেই জনগণের মধ্যে নানাবিধ সংশয়, সন্দেহ, কষ্ট, ক্ষোভ দানা বাঁধে এবং ৭০-এর নির্বাচন নিয়ে টালবাহানার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয়। সুসংগঠিত, সশস্ত্র একটা মজবুত বাহিনীর বিরুদ্ধে সেদিনকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা অত সহজ ছিল না, কিন্তু বাস্তবতা এদেশের জনগণকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে
যারা মুক্তিযোদ্ধা হিসাবে, যুদ্ধের সংগঠক হিসাবে এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানকারী হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের অনেকেই দুনিয়া এখন নেই। তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাড়ে এবং বিশেষভাবে রাজনীতিবিদদের ঘাড়ে। রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে। ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি। আমরা শ্রদ্ধার সাথে বলবো, সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জায়গা থেকে চেষ্টা করেছেন, কিন্তু জনগণ দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা অর্জন করতে পারেন। এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু 53 বছরের যাত্রাপথে মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে। অদৃশ্য শক্তি, উপরের অর্ডার, উপরের চাপ, এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত। অনেক সময় খোলা হাটটাও বন্ধ হয়ে যায়, অনেক সময় ঠোঁট চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে যায়, যার কারণে খোলা মনে এই জাতির জন্য যা প্রয়োজন, ওয়াচ ডগ হিসেবে তাদের যে মতামত, নিউজ এবং ভিউজ, দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেন না। বারবার বাধা এসেছে। অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে। এটা খুবই দুঃখজনক। অথচ সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন। এটা ছিল বাইরের ঘোষণা, ভিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে, সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে, এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি। তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে। প্রথম জায়গাটা হচ্ছে লেজিসলেটিভ ওয়ার্ল্ড, যেটা আমাদের এমবেসি, আমাদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে ক্যাপাবল, অনেস্ট এবং প্যাট্রিয়ট লোকদের সেখানে যেতে হবে। কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না, এই অধিকার আমার নেই। কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না হয়, তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না, সেখানে সেক্টরাল ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে। তিনি যদি ক্যাপেবল না হন, তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছেন, এটার কনসিকুয়েন্স আজকে কি, আগামী দিন কি, তারপরের দিন কি, এটা হয়তো তিনি বুঝবেন না। একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে তাকেই পড়তে হবে এবং সেটা আমরা দেখে আসছি। এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে। তো এই হিস্ট্রি থেকে যে লেসনটা আমাদের নেওয়ার কথা, কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছে, সেই লেসনটা আমরা নিতে পারছি না। প্রিয় সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে ওঠে একটা সংগঠন, ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে, দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল ভুলের ঊর্ধ্বে।
কখনো দাবি করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। আমরা মানুষ, ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে। এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আই দিয়ে। আর একটা হচ্ছে সমাজের বিবেক, জাতির বিবেক, সাংবাদিকতার জগৎ, তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আই দিয়ে। যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন, তারা একদিক থেকে দেখবেন, তারা আমার পিছনটা হয়তো দেখবেন না, অথবা পিছন দেখলে সামনে দেখবেন না। কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন, যার কারণে 4D ভিউ তাদের কাছে প্রকাশ পায়। তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা, তাদের পরামর্শটা হয় অর্থবহ। সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে, তখন এটা সমাজের পিলারকে, স্তম্ভকে মজবুত করে। এই জায়গাটায়ও দায়িত্ব পালনে সকলের অ্যাটিটিউড হয়তো সমান নাও হতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে তো অবশ্যই আমাদেরকে একটা জায়গায় এক হতে হবে। আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ। কোনো দলকে নয়, ব্যক্তিকে নয়, গোষ্ঠীকে নয়। আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে, তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থবহ ভূমিকা পালন করতে পারবেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, আগেও দেখেছি, সাংবাদিকগণ তাদের এই মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে, এমনকি জীবনও চলে গেছে। সেরকম 2-4 জনের বাড়িতে, পরিবারের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তাদের বক্তব্য ছিল, সত্য তুলে ধরাই যদি অপরাধ হয়, তাহলে আগামীতে সত্যতা তুলে ধরবে কে? সবাই তো তার কলম ছেড়ে দেবে, অথবা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা শাসক তাকে খুশি করার জন্য তাকে কলম চালাতে হবে। দুঃখজনক, এমনটি হওয়া মোটেই উচিত নয়। তবে এটাও ঠিক, যে সমাজে সকলেই নিগৃহীত হয়, সাংবাদিকরা তার থেকে বাদ যাবেন কিভাবে? তারাও তো সমাজের অংশ, তারা তো কোনো ভিন্ন জাত না, একই জাতের আমরা সবাই। বৈচিত্র্যে বাংলাদেশে প্রধানত 4টা ধর্মের লোক বসবাস করেন। মুসলমানরা করেন, আমাদের হিন্দু ভাই বোনেরা করেন, বৌদ্ধ ভাই বোনেরা করেন, খ্রিস্টান ভাই বোনেরা করেন। এই 4টা ধর্মের বাইরে ছোটখাটো থাকলেও সেগুলা অতটা সামনে আসে না। আমাদের একটা কথা খুবই পরিষ্কার, যে আমরা সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা সম্ভব নয়। আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, এই জাতি হয় একটা দুর্বল জাতি, এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরি করার সুযোগ পায়। এই মাতব্বরির জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির কারণে। অতএব জাতীয় স্বার্থে, যেখানে জাতির স্বার্থ জড়িত, সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই রকম একটা ঐক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি। সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন, আগেও ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর, কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক, এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারতেন না বলে আমরা ধারণা করি। আপনারা করতেন না এটা বলছি না, আমরা বলছি পারতেন না। এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক, এটা দোয়া করি। আমি বলেছি যে ব্যক্তি হিসাবে কিংবা সমষ্টি হিসাবে আমি ব্যক্তি এবং আমার দলের লোকেরা ভুলের ঊর্ধ্বে নন।
তো ভুল যদি ধরিয়ে না কেউ দেয়, তাহলে তো আমি ভুলকে শুদ্ধ মনে করি, এটার উপরে আমি প্রতিষ্ঠিত থাকবো। আমরা এই জায়গাটাকে এনকারেজ করি, ওয়েলকাম করি। এবং সম্ভবত আমাদের নিয়ে যত কাটাছেঁড়া হয়েছে, সত্য মিথ্যা যাই হোক, অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়নি। কিন্তু আমরা এগুলার মধ্যে থেকে খুঁজি যে দেখি 10টা কথা হয়তো বা সঠিক নয়, একটা কথা আমরা সঠিক পাই কিনা, এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা, আমরা সেটা চেষ্টা করি। এখন 10টা কথাই যদি সঠিক হয়, তাহলে আমরা কত লাভবান হতাম। আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান। এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না, আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয়, সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা। আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেন, কিন্তু ওই যে কিছু কিছু বিষয় আছে যেগুলা অদেখা, অবোঝা, এগুলার কারণে মাঝে মধ্যে কিছু ব্যারিয়ার ক্রিয়েট হয়। সম্প্রতি যে পরিবর্তন দেশে এসেছে, এটাকে স্বাভাবিকভাবে সবাই এক দৃষ্টিতে দেখবে না, এখানের দৃষ্টির ভিন্নতা থাকবেই। কিন্তু সামগ্রিক দৃষ্টিতে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি বা করতে চাই যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল, হাতগুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল, পায়ে বেড়ি পরানো হয়েছিল, মুখে তালা ঝুলানো হয়েছিল, এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে। এটা রাখা যাবে না। কথার কথা, আমাদের দলও যদি ক্ষমতায় যায়, সেটা আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থন, তাহলে আমরাও যেন বস্তুনিষ্ঠতা এবং উদারতার এই জায়গাকে সন্তুষ্টির চিত্তে গ্রহণ করতে পারি। অতীতে অমুক অমুক এই কাজ করেছে, ডিউ আনডিউ বেনিফিট নিয়েছে, কাজেই আমাকেও নিতে হবে, এটা আমার কোনো দোষ নাই, এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি না। এই জায়গাগুলো আমাদের রিফর্ম করে নেওয়া উচিত জাতীয়ভাবে। আমি আপাতত শেষ যে কথাটা বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন বিদায় নিচ্ছি। সেই কথাটা হচ্ছে, আসুন আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি, আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এক। এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক, তাতে আমাদের কিছুই আসে যায় না। সবকিছুর উঠতে আমাদের জাতির স্বার্থ। আপনাদের কলম মুক্ত হোক, শানিত হোক, আপনাদের মুখগুলাও মুক্ত হোক, স্বাধীন হোক, আপনাদের চিন্তার রাজ্যে আমাদের কলমগুলা মুক্ত হোক, আমাদের চিন্তা এবং মুখ খোলাসা হোক, এবং আমরা যেন নির্ভয়ে সবাই দায়িত্বটা পালন করতে পারি। একজন কৃষক যেন নির্ভয়ে তার ঘরে ঘুমাতে পারে, লাঙ্গল নিয়ে তার গরু নিয়ে যেন তার মাঠে যেতে পারে। একজন পিয়ন যেন সেখানে ভয়ের সংস্কৃতিতে না থাকে, তাকে যেন বসের দাসে পরিণত হতে না হয়। এবং সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন, তারা যেন প্রভু বনে না যান। আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন, বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য, এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি সৃষ্টি হবে। সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে। পরিশেষে আমি জুলাই এবং আগস্টে এই আন্দোলন সংগ্রামে যারা বুক চিতিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা যাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন, তাদের সকলের মাগফিরাত এবং শাহাদাত কামনা করছি। সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহত যারা হয়েছে, আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। 1.5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ এই আন্দোলনে যারা মাঠে নেমে এসেছিলেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর যারা জীবন দিয়ে বিদায় নিয়েছে, জাতি যেন তাদেরকে বীরের মর্যাদায় আগামী দিনে সম্মান দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাই মিলে আমরা এক। মানব সমাজে সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতির স্বার্থ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন
এবং একসাথে কাজ করার তৌফিক দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করলেন। এখন আমিরে জামাতের দাওয়াত অনুযায়ী এটা হলো মত বিনিময় অনুষ্ঠান। আমরা সম্মানিত সাংবাদিক বন্ধুদের কাছ থেকে দেশের বিদ্যমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা আপনাদের মত শুনতে চাই। আমিরে জামাত শুনতে চান, যেটা দেশ জাতি গঠনে ভূমিকা রাখবে, আগামী দিনে আমাদের পথ চলাকে একটা দিক নির্দেশনা দিবে। আমিরে জামাতের অনুমতিক্রমে আমি যারা আগ্রহী কিছু নাম আমরা বলছি এবং অনুরোধ করেছি, তার ভিত্তিতে আমি বলবো, আপনারা সুযোগ পাবেন বলার। এখানে এসে বললেই বোধহয় ভালো হবে, কারণ মিডিয়ার কারণেই এখানে এসে বলার অনুরোধ করব। যদি কেউ চান নিজের জায়গায় বসেও বক্তব্য দিতে পারবেন। প্রথমে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, উইলিংলি আসলেই সবচেয়ে ভালো। প্রথমে চলে আসেন একজন, জি আব্দুল আজিজ ভাই, এলাহি নওয়াজ ভাই আসেন। এলাহি নওয়াজ ভাই হচ্ছেন বিইউজের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা, কলামিস্ট। এলাহি নওয়াজ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে চলে আসেন এলাহি নওয়াজ খান। ভুল ত্রুটি হলে আগেই ক্ষমা চেয়ে নেব, কারণ আমরা অনেক দিন যাবৎ দেখা সাক্ষাৎ না হয়, কিছু গ্যাপ হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামাত ইসলামের এই মত বিনিময় সভা, বহুদিন পরে, বহু বছর পরে এই সমাবেশের সভাপতি আমিরে জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ, খুব অল্প সময় আমি 2-3টা কথা বলবো। প্রথম হলো যে এই আল্লাহ প্রদত্ত যে সুযোগ রাজনীতিবিদরা পেয়েছেন, এটা কাজে লাগানো, এটা তখনই কাজে লাগবে যখন সকল রাজনৈতিক দলগুলি এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তা না হলে আর একটা বিপর্যয় হয়তো আপনাদের জন্য অপেক্ষা করছে। এটা একটা প্রথম বক্তব্য। দ্বিতীয় হলো যে আমি সেই সব সন্তানদের যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য শোক জ্ঞাপন করছি, যারা এই বৃদ্ধ রাজনীতিবিদদেরকে লজ্জা দিয়েছে। এই সন্তানেরা যে অনেক সময় পিতামাতাদের পথ দেখাতে পারে, এবারকার এই ছাত্ররা তার বাপ মাকে পথ দেখিয়ে দিয়েছে। আমাদের রাজনীতিবিদদের মাথায় ছিলই না যে এই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ছেলেরা বা ছোট্ট ছেলেরা তারা জীবন দিয়ে আমাদের এই রাজনীতিবিদদের দেখিয়ে দিচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে। আর এই রাষ্ট্র যদি সংস্কার সত্যি আপনারা করতে চান, তাহলে সকল রাজনৈতিক দলকে এক জায়গায় থেকে এই সরকারকে এবং আগামী দিনে নির্বাচন কিভাবে হবে এই বিষয়গুলি সংস্কারের ক্ষেত্রে এক জায়গায় কাজ করতে হবে। এবার যদি আপনারা আল্লাহর প্রদত্ত এই সুযোগ যদি আপনারা ঠিক মতন গ্রহণ করতে না পারেন বা ঠিক মতন মূল্যায়ন না করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য আর একটা বিপর্যয় আছে, এটা আমি মনে করি। কারণ আপনারা জানেন যে অনেক কথা বলছে, অনেকভাবে বিষয়টাকে আমাদের আমিরে জামাত বলেছে, অনেকভাবে দেখতে চেষ্টা করছে। আমাদের বক্তব্য হলো একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র গঠন করা। আমি যে কথাটা প্রথমে আর একটু বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোর জাতীয় সরকারের কথা বলেছিল। সেদিন যদি আওয়ামী লীগ তাদের অহংকার এবং দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার এই একঘেয়েমি না করে যদি জাতীয় সরকার করত, তাহলে হয়তো এত 50 বছর পরে এত সন্তানদের রক্ত দিতে হতো না।
আমরা মনে করি আর একটা সুযোগ আপনাদের সামনে আসছে, সেই সুযোগটা কেবলমাত্র একটা জাতীয় সরকারের ধারণা দিয়ে করতে পারে, তাহলেই কেবল এই সন্তানদের রক্তের আপনার সুফল আসতে পারবেন। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের প্রতিবেশী দেশ, আমি মনে করি বাংলাদেশের লোকজন ভারত বিরোধী নয়, বরঞ্চ ভারত বাংলাদেশ বিরোধী। এবং আমি ভারতের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, আপনাদের জন্য সুরক্ষা হলো আপনার প্রতিবেশী দেশগুলি কতটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। আপনার প্রতিবেশীরা যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সুরক্ষা হবে, আপনারা প্রতিনিয়ত প্রতিবেশীদের উপরে কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ এবং ঘৃণা জন্মাইছে, যার ফলশ্রুতিতে অনেক আপনাদের বিরুদ্ধে চলে গেছে। এবং আমি মনে করি না যে সময় শেষ হয়ে গেছে, এখনো সময় আছে। এবং ভারতীয় কর্তৃপক্ষ অন্তত এটা ভাববেন যে বাংলাদেশ নামক রাষ্ট্র কারো একটা মানে খুব ন্যারেটিভকে কেন্দ্র করে চিন্তা ভাবনা না করা। আওয়ামী লীগ যে ন্যারেটিভটা তাদেরকে 71-এর পরে দিয়েছে, ওই ন্যারেটিভে আলোকে তারা বাংলাদেশে বিচার করছে। আশা করি সেই ন্যারেটিভ থেকে তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশে একটা অবাধ এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত সাহায্য করবে। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার মত প্রকাশের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, কলামিস্ট, বক্তা, বিশ্লেষক, আমাদের সকলের প্রিয় আব্দুল হাই সিকদার ভাই। আব্দুল হাই সিকদার ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চবিষ্ট জামাত নেতৃবৃন্দ এবং সামনে আমার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তৃতা আমার খুব ভালো লাগছে, এই কারণে তার প্রতিটা কথার মধ্যে কমলা লেবুর গন্ধ ছিল, মিষ্টি কমলা লেবুর গন্ধ। সিলেট এলাকার বাড়ি তো সেই কারণে। আরেকটা হলো যে আমরা একবার সিলেটে গেছিলাম পলাশী দিবসের এক কনফারেন্সে, তো আসার সময় মতিউর রহমান মল্লিক ছিলেন আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো তখন দেখি যে আমাদের প্রত্যেকের সাথে বিরাট বিরাট শীতল পাটি। তারপরে যে শুনলাম যে এটা সিলেটের আমাদের ডক্টর শফিকুর রহমান উপহার হিসাবে পাঠিয়েছে, তো শীতল পাটি আমরা বিছিয়ে কদিন বেশ শীতলই ছিলাম আর কি। তো সেজন্য ধন্যবাদ জানাই। আসলে আমি মনে করেছিলাম যে দাওয়াতটা খাবো, খেয়ে দিয়ে একটু ভুরি ভোজন করে পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগে দুইটা কথা বলার সুযোগ পেয়ে বরং ভালোই লাগছে। এক নম্বর কথা হলো, আমি কংক্রিট ইয়েতে যাচ্ছি যে আমাদের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো যখন নানাভাবে উৎপীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছিল, জেল, জুলুম, গুম, খুন, একটা পৈশাচিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছিল। সেই সময় প্রতিরোধ করার জন্য যেভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট নরঘাতক হাসিনা সরকারকে মোকাবেলা করা দরকার ছিল, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ওই রকম ক্ষেত্র তৈরি করেছে, কিন্তু পারঙ্গমতা দেখায় নেই। তো সেই সময় হয়তো আকাশে আমাদের সকলের মজলুম মানুষের প্রার্থনা মঞ্জুর হয়েছিল। আকাশে মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে গেল এবং একেবারে ময়লা মুক্ত ফ্যাসিবাদ উৎখাত করে। এই আজকের এই দিনে এই যে আবাবিল পাখি যারা আল্লাহ পাঠিয়েছিলেন, এই পাখিদের প্রতি শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। যাই হোক, আমি কংক্রিট 2-3টা কথা বলে আমার বক্তব্য শেষ। একটা কথা হলো যে আমরা একটি দুর্যোগপূর্ণ দোজখের ভেতর থেকে বেরিয়ে এসে মুক্ত বাতাসের সামনে দাঁড়াতে পেরেছি, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথায় যেন একটা অনৈক্যের সুর কখনো কখনো অনুভূত হয়। আমি মনে করি যে এই অনৈক্যের সুরকে অ্যাড্রেস করে এটাকে ঝামেলা মুক্ত করে একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা এটা ভেবে দেখতে পারেন।
2 নম্বর হলো যে বিপ্লবকে ব্যর্থ করার জন্য পৃথিবীর সমস্ত দেশে প্রতি বিপ্লব হয়েছে, আমাদের দেশে হয়েছে। 15ই আগস্টের পরে আপনার 3রা নভেম্বরের প্রতি বিপ্লব হয়েছে, সেইটাকে প্রতিরোধ করা হয়েছে 7ই নভেম্বরের সিপাহী জনতার রেভলিউশনের মাধ্যমে। কিন্তু তারপরে সেই 3রা নভেম্বরের পরাজিত শক্তি দেখেন 17 বছর বাংলাদেশ দখল করেছিল। কোথাও একটা ভুল তো আমাদের ছিল, সেই জায়গায় এবার যাতে সেই ভুলটা না হয় সেজন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে এই যে আনসার বিদ্রোহের নামে আনসাররা যে কাণ্ডটা ঘটালো, এটা তো একটাই আপনার আইসের মানে সেই টাইটানিক ডুবেছিল যে আইসবার্গ দিকে, ওটা মাথাটা শুধু দেখছেন আপনার। স্বৈরাচারী শক্তি উৎখাত হয়েছে ক্ষমতার মঞ্চ থেকে, কিন্তু তাদের দোসর, দালাল, খুনি, ডাকাত, দস্যু, গুন্ডা এগুলো তো সমাজের সর্বস্তরে ছড়িয়ে আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে। তো এগুলো মোকাবেলা করবেন শুধুমাত্র ছেলেদের দিয়ে, বাচ্চাদের দিয়ে বারবার? আমার মনে হয় যে এই ব্যাপারে সুস্পষ্ট চিন্তা ভাবনা থাকা উচিত। প্রতি বিপ্লব প্রতিরোধ করার জন্য মাও সেতুং চীনে যে প্রক্রিয়া গ্রহণ করেছিল, রেড গার্ড, আয়াতুল্লাহ খোমেনি যেটা রেভলিউশনারি গার্ড করেছিলেন আপনার ইরানে, ফিডেল ক্যাস্ট্রো যেটা কিউবাতে করেছিলেন, আমেরিকার নাকের ডগায় বসে ফিডেল ক্যাস্ট্রো পা নাচিয়ে নাচিয়ে দেশটা চালিয়ে যাচ্ছে। দুঃসাহসিক একটা তার সাফল্য। তো এইরকম প্যান গার্ড করা বা রেড গার্ড করা বা রেভলিউশনারি কাউন্সিল করা, পরিষদ করা, এইরকম একটা চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? 3 নম্বর হলো যে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যেখানে সবচেয়ে বেশি আমরা মার খেয়েছি কালচারে, সংস্কৃতিতে। আজকে একটা 52-53 বছর একটা দেশ স্বাধীন হয়েছে, কত মানুষ কত প্রত্যাশা রেখে আত্মত্যাগ করেছে। সেই দেশে একটা কালচারাল পলিসি নাই। 53 বছরের বাংলাদেশে একটা কালচারাল পলিসি নাই, এটা ভাবতেও আশ্চর্য লাগে। ফলে বেনো জলের মতো, গলিত পুজোর মতো আকাশ থেকে, অনাবৃত আকাশ থেকে আপনার বিজাতীয় অপসংস্কৃতি আপনার ভেতর বাড়িকে ভেতর থেকে দুর্গ দখল করার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। আপনার কাজের মেয়েরা হিন্দিতে কথা বলে, আমরা কি উর্দু খেয়ে দিয়েছিলাম হিন্দি শেখার জন্য? এটা তো তা ছিল না। কাজে এই ব্যাপারে আপনাদের চিন্তা আমরা কি আমরা জানতে চাই। এটা আমার বিনয়ের সঙ্গে একটা দরখাস্ত। আরেকটা দরখাস্ত, সেটা হলো যে শিক্ষানীতির ক্ষেত্রে একই ঘটনা। বাংলাদেশ একটা দেশ, 53 বছর একটা দেশ রান করতেছে, তার কোন শিক্ষা পলিসি নেই, বিশৃঙ্খল উশৃঙ্খল শিক্ষানীতি। এইখানে মেইন স্ট্রিম বলে একটা শিক্ষা, ওখানে মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা, ওখানে কিন্ডারগার্টেন কেন্দ্রিক একটা শিক্ষা। এই সমস্ত হুলস্থুল মাখানো শিক্ষানীতিকে একটা ডিসিপ্লিনে আনা সময়ের দাবি, তাতে হীনমন্যতা দূর হবে। আমি যে একটা মুইকি হনুরে ভাব নিয়ে আমি ইংরেজি মিডিয়ামে পড়েছি, মুইকি হনুরে, এই মূর্খগুলোকে দেশের ভেতরে এনে সমস্ত শিক্ষাকে একটা মাখামাখি করে জেনারেল এডুকেশনকে মোরাল এডুকেশন দিতে হবে, মোরাল এডুকেশন কি সায়েন্স বিজ্ঞান শেখাতে হবে। এই প্রক্রিয়ায় আপনারা যাবেন কিনা? যদি যান তাহলে আমার মনে বিপ্লব সার্থক হবে। আরো অনেক কথা ছিল, আজকে মনে এইটুকুই থাক। আল্লাহ আপনাদের সকলের সহায় হোক। ধন্যবাদ আব্দুল হাই শিকদার ভাইকে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিপ্লব, প্রতি বিপ্লব, সংস্কৃতি, শিক্ষা সবকিছু নিয়ে কথা বলার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার মত প্রকাশের জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক সহকর্মীরা, আসসালামু আলাইকুম। ছোট বক্তব্য আমার একটা, আমিরে জামায়াতের যে বক্তব্য খুব ভালো লেগেছে সেটা হলো জামাতের ঐক্যের কথাটা। বিভাজন একটা জাতিকে নিম্নে নিচের দিকে নামিয়ে দেয়। হোচিমিন ভিয়েতনামের অবিসংবাদিত রাজনীতিক রাষ্ট্রনায়ক, তার একটা বক্তব্য ছিল ঐক্য ঐক্য মহাঐক্য, বিজয় বিজয় মহাবিজয়। হোচিমিন ওই একটা স্লোগান দিয়ে ভিয়েতনামবাসীকে, পঙ্গুর একটা রাষ্ট্র, আজকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। আমাদেরও আজকে ঐক্যটা খুব বেশি। দুর্ভাগ্যজনক হলো সত্য,
পতিত সরকার, যে সরকার বাংলাদেশের মানুষের মধ্যে, প্রতিটি পেশার মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছিল, কঠিনতম একটা বিভাজন তৈরি করে দিয়েছিল। কথায় কথায় গালি দেওয়া, ভিন্ন দলকে আক্রমণাত্মক কথা বলা, চাকরি ক্ষেত্রে একবার রাষ্ট্রটাকে অনেকটা নষ্টই করে ফেলেছিল তারা। আমাদের আজকে সময় এসেছে একটা ঐক্যের তৈরি করা, যা একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে, এই দেশের 17-18 কোটি যতগুলো নাগরিক আছে তারাই কিন্তু রাষ্ট্রের মালিক। শুধু কোনো একটা পরিবার, কোনো একটা ব্যক্তিই শুধু দেশের মালিক নয়। আপনি কিছু কিছু আইন দেখলে পরিবারের যে সুযোগ, আপনি দেখবেন মনে হচ্ছে রাষ্ট্রের মালিক তারা, আমরা সব গোলাম। এই জায়গা থেকে আমাদেরকে মন মানসিকতার পরিবর্তন করতে হবে। মালিক যারা সেরেছিলেন আজকে আছেন, এটা থেকে একটা শিক্ষা নিতে হবে। আমাদের পতিত সরকারের অবস্থা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কার দিকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরাও যেন অহংকারী না হই, আমরা যেন মালিক বলে না গিয়ে জনগণকে যেন আমরা গোলাম বানিয়ে না ফেলি। আমরা ভুল করলে আবার কিন্তু ওই শিশু হত্যাকারী, ওই গণহত্যাকারী, ওই ফ্যাসিস্টটা কিন্তু আবার জায়গা তৈরি করে নিবে। ভুল আমাদের করা যাবে না। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে। মনে রাখতে হবে, এদেশ যে যুদ্ধ করেছে, সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। গুটি কয়েক লোক হয়তো বা বিপক্ষে ছিল, হতেই পারে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি মিটিং করেন, কিছু লোক পক্ষে থাকে, কিছু লোক বিপক্ষে থাকে। যখন মেজরিটিতে যে প্রস্তাব পাস হয়, এটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে যায়, যে বিপক্ষে সেটা আর থাকে না। অতএব এই দেশের প্রতিটি মানুষ, একবারে ছোট যে নৃগোষ্ঠী, সেও কিন্তু এই দেশের তারও মালিকানা আছে, সমমালিকানা। সেটা যেন আমরা ভুলে না যাই। গণমাধ্যমের কথা আমি যদি বলি, গত 15টি বছর গণমাধ্যম থেকে গণ শব্দটিকে মুছে দেওয়া হয়েছিল। শুধু একটা মাধ্যম ছিল, একটি পক্ষের নিউজে করতো তারা, অন্য পক্ষের নিউজ করতো না। এই জায়গারও একটা পরিবর্তন আমাদের আনতে হবে। আমরা আজকে যে সমালোচনাটা করছি পতিত সরকারের, আমাদের যেন সমালোচনার সেই সুযোগটি যেন আমরা করে না দিই। সবচেয়ে যে বিষয়টি, কথায় কথায় রাজনীতিকরা প্রভাবশালী সাংবাদিকদের উপর হামলা করেন। সাংবাদিকের কি দোষ? এই জায়গাটিও আমাদের দেখতে হবে। সাংবাদিক নির্যাতনটা বন্ধ করার জন্য, সাংবাদিকের সুরক্ষার জন্য আইন যেমন দরকার, আমাদের মনে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে সেক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানাবো। সবশেষে এটুকু বলবো, পশ্চিমবঙ্গের ভাষায় যে ঐক্য, মহাঐক্য, বিজয় বিজয় মহাবিজয়, এই রাষ্ট্রকে আমরা আর বিভাজিত করব না। সকল এই দেশের সকল নাগরিক যেন এই দেশের মালিকানা ফেরত পায়, সেই জন্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবেন। এই প্রত্যাশা শেষ করছি। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। এবার আসবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক হাসান আহমেদ কিরণ ভাই। হাসান আহমেদ কিরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি আজকে বাংলাদেশ জামাত ইসলামের এমন একটা আয়োজনে এসে বক্তব্য রাখার সুযোগ পাবার জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কারণের জন্য, যেটি ভাবতে অবাক লাগছে যে রাখে আল্লাহ মারেকে, এবং এই জামাত ইসলামকে যারা রন্ধে রন্ধে যারা নিষ্পেষিত করার চেষ্টা করেছে, ছাত্র শিবিরকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে, মহান রাব্বুল আলামিন তাদের এই আয়োজনে এসে কথা বলবার জন্য, দেশের সমস্ত গণমাধ্যমের সামনে কথা বলবার জন্য সুযোগ করে দেওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি বেশ ফলো করি। তার বক্তব্য, তার মার্জিত ভাষা, তার উচ্চারণ, তার শিষ্টাচার, তার আনুগত্য মহান সৃষ্টিকর্তার প্রতি সবকিছু আমি ফলো করি। আপনারা দেখেছেন তিনি
হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়ের সাথে যেদিন বসেছেন, তিনি বলেছিলেন যে আমরা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, একই পিতার সন্তান, একই বাগানের অভিন্ন ফুল, সুতরাং আমাদের মধ্যে কেন ভেদাভেদ থাকবে। তিনি বন্যা দুর্গতের কাছে যখন ত্রাণ নিয়ে গিয়েছেন, কি মার্জিত বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন, আজকে আমরা ত্রাণ দিতে আসিনি, আমরা প্রত্যেকে ত্রাণ দিতে গিয়েছি। তিনি বলেছেন, আজকে আপনাদের এখানে আমরা মেহমান হিসেবে এসেছি, আসার সময় আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। আমি জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চ বিশিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটা কথা বলতে চাই, আজকে গণমাধ্যমের প্রতিনিধিদেরকে আপনারা ডেকেছেন, এখানে সম্পাদক মহোদয়রা আছেন, উপসম্পাদকরা আছেন, চিফ রিপোর্টার আছেন, বার্তা সম্পাদকরা আছেন। আমাদের একটাই প্রত্যাশা থাকবে, সেটি হচ্ছে গণমাধ্যম যাতে গণমানুষের কথা বলতে পারে, গণমাধ্যম যাতে গুম, খুন, অত্যাচার, অন্যায়, ব্যাংক ডাকাত, ব্যাংক লুট, এই ধরনের ঘটনাগুলো তারা গণমাধ্যম তুলে ধরতে পারে। গণমাধ্যম যাতে নিষ্পেষিত মানুষের কথা বলতে পারে। গণমাধ্যম যাতে এদেশে রাজনীতিতে যে বিভাজন সৃষ্টি করে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করবার চেষ্টা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের মধ্যে যে অনৈক্য করার চেষ্টা যারা করেছে, তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারে, সেটি আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের কাছে তাদের দলের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার পেয়েছি এবং ভবিষ্যতে আমরা অঙ্গীকার পাবার জন্য আমি তাদের কাছে আশা করছি। আপনারা দেখবেন, যখন একজন ব্যক্তি মেম্বারের কাছে বিচার পায় না, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার পায় না, আদালতে বিচার পায় না, নিম্ন আদালত, উচ্চ আদালত, কোথাও যখন বিচার পায় না, তখন গণমাধ্যম তার পাশে এসে দাঁড়ায়। তার যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন গণমাধ্যম তার জন্য কথা বলবার চেষ্টা করে। কিন্তু এই গণমাধ্যমকে যদি কণ্ঠরোধ করে রাখা হয়, তাহলে কিন্তু এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটি কথা বলতে চাই, একজন গরিবের ডাক্তারের কথা বলতে চাই। আপনারা জানেন, জামায়াতের আমির মহোদয় প্রত্যেকে জানেন, ডাক্তার ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে তাকে ছাদে নিয়ে গিয়ে কর্নেল তারেক সাইদ, তিনি জামাতের লক্ষ্মীপুর জেলার আমির ছিলেন, কর্নেল তারেক সাইদ তাকে গুলি করে বাসার ছাদ থেকে ফেলে দেয়। গভীর রাতে বাসা থেকে তাকে ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে তাকে গুলি করে ফেলে দেয়। এবং নিচে পড়ে যাবার পর যখন তিনি জীবিত ছিলেন, তারপরও শোনা গেছে যে তাকে ইট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এবং সেদিনের কথা বলছি, সেই বিভৎস দিনের কথা বলছি, সে ডাক্তার ফয়েজ, গরিবের ডাক্তারের কথা বলছি। সেদিন কোনো গণমাধ্যম নিউজ প্রকাশ করতে পারেনি। সেই এলাকার সমস্ত ইলেকট্রিসিটির লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়কার সমস্ত টেলিভিশন, পত্র পত্রিকায় সেদিন সংবাদ প্রকাশ করতে পারেনি, যখন গরিবের ডাক্তার ফয়েজ আহমেদকে, লক্ষ্মীপুরের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যা করা হয়েছে। আমরা সেই সময় ফিরে যেতে চাই না। আমরা চাই প্রত্যেকটি হত্যার সুষ্ঠু বিচার হবে, প্রত্যেকটি হত্যার জন্য তদন্ত হবে, এবং এই ধরনের হত্যার যাতে আমরা সংবাদ পরিবেশন করতে পারি, সেটি আপনারা প্রত্যেকেই বিবেচনা রাখবেন। সেই গরিবের ডাক্তার ফয়েজ আহমেদ, আমার বাবার ছোট ভাই, আপন ছোট ভাই ডাক্তার ফয়েজ আহমেদের কথা বলছি। সে সময় সে পরিবারটিকে নিয়ে আমরা অনেক যন্ত্রণায় ছিলাম। কখনো মনে আছে আমরা সাভারে গিয়ে তাদেরকে রাখি, কখনো মোহাম্মদপুরে বসিরায় নিয়ে রাখি, কত কষ্ট করে লুকিয়ে রেখেছি তাদেরকে সেই সময়। আজকে মহান রাব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, তারা এখন আপনাদের সামনে এসে কথা বলতে পারছে। সুতরাং সেই সময় গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার ফয়েজ আহমেদের মৃত্যুর সংবাদ যেতে আপনারা প্রকাশ করতে পারেননি, আমরা প্রকাশ করতে পারিনি। এখন সময় এসেছে যে আমরা সেগুলি প্রকাশ করতে চাই, আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুযোগ করতে চাই। আমি একটা কথা বলতে চাই, আমরা নির্ভয়ে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করব, আমরা গণমানুষের কথা বলবো, গণমানুষের কণ্ঠ যাতে রোধ করা না হয়, সেটি আমরা নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আবারও সেই প্রতিশ্রুতি পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ। এবার আসবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক, আসলে মোহাম্মদ আব্দুল আজিজ, পরিচিত এম এ আজিজ ভাই হিসেবে। এম এ আজিজ ভাই এখন আসছেন। আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক সংক্ষিপ্ত। শ্রদ্ধেয় বলেছেন, আমি এখান থেকে দুটো পয়েন্ট নিয়ে আমি দুটো কথা বলব।
তিনি বলেছেন যে জাতীয় ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা, কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই 15 বছরের নির্যাতন নিষ্পেষণ জামাত ইসলাম নিঃসন্দেহে সবচাইতে ক্ষতিগ্রস্ত দল, কিন্তু এই 16 বছরে কি সবগুলো দল এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পেরেছে? আমার প্রশ্ন না। যখন ছাত্ররা নেমেছে তাদেরকে আপনারা সহযোগিতা করেছেন, আন্দোলন পরিণতি পেয়েছে। আমি উদাহরণস্বরূপ বলি, ভারতে আমাদের দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সেখানে সব দল মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে কিভাবে রাখা যায় বা করা যায় তারা সিদ্ধান্ত নিয়েছে, যদি এর ব্যাপারে অনেক আলোচনা আছে, কিন্তু তারা তো একমত হয়েছে একভাবেই। আমরা পরিষ্কার কিভাবে তাকে রাখছে, কিভাবে রাখবে, তার পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা কিন্তু মিডিয়াতে পাচ্ছি না যে তাকে কিভাবে রাখবে, তাও জানি না। দ্বিতীয়টা বলছে যে কোনো জাতির ক্লান্তি লগ্নে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি, আমি 80-তে অবজারভারে জয়েন করেছি। বাংলাদেশ অবজারভারের মালিক ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার। তিনি সারা বিশ্বব্যাপী দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তার বাংলাদেশ অবজারভার স্বাধীনতার পক্ষে ছিল সাংবাদিকদের জন্য। আমি অবজারভার ছেড়ে ডেইলি স্টারে গেলাম, এস এ মালিক ফাউন্ডার এডিটর। 8 বছর ছিলাম আমি। এস এ লতিফুর রহমানের চেহারা, মালিকের চেহারা আমি দেখি না, কোনো ডেইলি স্টারের কোনো ফাংশনেও আসতো না, অর্থাৎ এডিটর সর্বসর্বা। তিনি নিয়োগ দিতেন, তিনি চাকরি দিতেন, সবকিছু তিনি করতেন। এরপরে ইন্ডিপেন্ডেন্টে গেলাম। ইন্ডিপেন্ডেন্টের মালিক ছিল সালমান রহমান। পত্রিকাটা যখন সাংবাদিকরা কাজ করলো স্বাধীনভাবে, পত্রিকাটা দাঁড়িয়ে গেল এবং বিভিন্ন অকেশনে ডেলিস্টারের উপরে চলে গেল। সালমান রহমান এসে এটার কর্তৃত্ব, এটা এখানে দাও, এটা ওখানে দাও, বাস পত্রিকা শেষ, এখন পত্রিকা নাই। তারপরে অল্প সময়ের জন্য গেলাম। মৌলানা মান্নান তখন সমাজে খুবই ধিকৃত বিতর্কিত ব্যক্তি ছিল, তাকে বলা হতো রাজাকার, তিনি খুনি। ওই ইনকিলাব ভবন মোদাচ্ছেরদের পয়সায় করা হয়েছে বলে অভিযোগে এরশাদ সাহেব ওই বিল্ডিং নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার পক্ষে বক্তব্য আসে, রাজাকার, খুনি। ইনকিলাবের ফার্স্ট পেজে 1 কলাম ছাপা হয়, আর তার পক্ষে বিবৃতি আছে ঠিক পাশে 1 কলাম ছাপা হয়। আমার বক্তব্য হচ্ছে, এই 3 জন ব্যক্তি আপনি কি একটা মালিক দিতে পারবেন? এরকম একটা মালিক দিতে পারবেন সাংবাদিকদের? পারবেন না। এখন দেখেন, মালিক যিনি, তিনি সম্পাদক, তিনি নিয়োগকর্তা, তিনি প্রমোশন দেয়, তিনি চাকরি খায়। এখন সাংবাদিকরা ওই এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে রাজনীতিবিদরা গৃহবৃত্ত না চাইলেও 100 অনুগত চায়। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মালিক সাংবাদিকদের পলিউটেড করে ফেলেছে। আমরাও দ্বিধাবিভক্ত। এই প্রফেশনের এই দেশে কামার, কুমার, তাঁতি সবাই অন্তত বিচার পায়। স্বাধীনতার পর থেকে যত সাংবাদিককে প্রফেশনাল কারণে হত্যা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, একটা বলতে পারেন বিচার পেয়েছে সাংবাদিক? 2টা বিচার হয়েছে। মালিক নারাজি দিয়েছে, পরিবার নারাজি, পিটিশন দিয়েছে খুলনায়। তো কোনো সাংবাদিকের জীবনের নিরাপত্তা নাই, চাকরির নিরাপত্তা নাই। পলিসি নির্ধারণ করে মালিক। এখন সংবাদপত্রের স্বাধীনতা মানে মালিকের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা নাই। সুতরাং আমি যখন প্রফেশনে আসছিলাম তখন সংবাদপত্রের স্বর্ণযুগ ছিল। অকারণে কারণে মামলা দেওয়া হয় সাংবাদিকদের।
আমি এই জন্যই বলছি উন্নত। কিন্তু গণতন্ত্র না থাকলে সাংবাদিকতার স্বাধীনতা থাকে না, সংবাদপত্র থাকে না, মিডিয়া থাকে না। সুতরাং আমরা সাংবাদিকরা কিন্তু গণতন্ত্র চাই। আপনারা গণতন্ত্র, সবগুলো রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করুন, গণতন্ত্র ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা করুন। তাহলে এই যে নবীনরা, এই যে শিশু কিশোররা জীবন দিল, তারা মানবিক বাংলাদেশ চেয়েছে, তারা আইনের শাসন চেয়েছে, তারা সুশাসন চেয়েছে। এটা প্রতিষ্ঠিত হবে, না হলে নয়। ধন্যবাদ। ধন্যবাদ এম এ আজিজ ভাইকে। এবার আসবেন মানব জমিন পত্রিকার এক্সিকিউটিভ এডিটর, বিশিষ্ট সাংবাদিক জনাব শামীমুল হক। শামীমুল হক ভাইকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, আমি শিকদার ভাই বক্তব্য দিবে তার আগে আমি দিতে চেয়েছিলাম, কারণ শিকদার ভাই বক্তব্য দেওয়ার পর আর কিছু বলার থাকে না। যাই হোক, আমার নেতারা এখানে আছেন, সাংবাদিক নেতারা আছেন, জামাতে আমিরে জামাত আছেন, মঞ্চে যারা আছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য, আমাদের ডাকার জন্য। অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু সাংবাদিকদের মধ্যে যে অনৈক্য, এই অনৈক্য আমাদেরকে কতটুকু নিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর রাজনীতিবিদরা দেশ শাসন করেছেন, ভবিষ্যতে করবে, কিন্তু দেখা গেল কি প্রত্যেকেই বিরোধী দলে থাকলে এক কথা বলেন, আবার সরকারে গিয়ে অন্য কথা। সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন সেটা চলতেই থাকে, সেটা যে দলই আসুক না কেন। জামাত এখনো ক্ষমতায় আসেননি এককভাবে, আমরা তাদের চরিত্র সম্পর্কে, ক্ষমতার চরিত্র সম্পর্কে আমরা অজানা বা আমরা জানি না, কিন্তু ওনাদের বর্তমান যে অবস্থা সেটা গোটা বাংলাদেশ ওনাদের সমর্থন করেন। ওনাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, বক্তব্য সব মিলিয়ে মানব জমিনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী এরশাদ আমলে নির্যাতিত হয়েছেন, বিএনপি আমলে গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগ আমলে দেশ ছাড়া হয়েছেন, এখনো তিনি দেশের বাইরে আছেন। অর্থাৎ 5 তারিখ সরকার পদত্যাগ করেছেন, চাপের মুখে, ওনাকে হুমকির মুখে ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে 3 তারিখ। যাই হোক, আমি সবার আগে যেটা বলবো যে রাজনীতিবিদরা কথা দিয়ে কথা রাখতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা কথা আমরা সবাই বলি, রাজনীতিবিদদের মুখ দিয়ে খই ফুটে যখন তারা বিরোধী দলে থাকে, কিন্তু সরকারে গেলে সেটা আমরা পাই না। অনেকেই হয়তো এই 15 বছরের যে শাসন আমল বা 16 বছরের যে শাসন আমল, সেই শাসন আমলে আমরা সাংবাদিকদের অনেককে আমরা দায়ী করি, কিন্তু এর পিছনের কারণটা কি সেটা কিন্তু আমরা বলি না। আমার অনুরোধ থাকবে, যারাই ক্ষমতায় যান
অন্তত পক্ষে সাংবাদিকদের স্বাধীনতা, হাত খুলে যেন লিখতে পারে সেটা যেন হয়। গত 15 বছর কি হয়েছে, আমি লিখতে গেছি, লেখার পরে ফোন, বিভিন্ন জায়গা থেকে ফোন, এটা কেন লিখলাম, এটা কেন হলো, এটাই তো এইভাবে হওয়ার কথা ছিল না। যাই হোক, আমরা এখানে সাংবাদিক আছি, আমরা প্রত্যেকেই জানি এবং সবাই এটার সাথে পরিচিত। আমি জামাতের প্রতি একটা অনুরোধ রাখব, এখানে জাতীয় ঐক্যের কথা এসেছে, জাতীয় ঐক্যের সরকারের কথা এসেছে। আমার মনে হয় যে ভবিষ্যৎ সরকার যদি জাতীয় ঐক্যের সরকার হয়, তাহলে আমরা হয়তোবা যে আমাদের মনের যে আশা, সেই আশাটুকু পূরণ হতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ শামীমুল হক ভাইকে, মানবজমিন পত্রিকার এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন আসবেন বাংলা ভিশনের প্রধান সম্পাদক, সাবেক মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, ডক্টর আব্দুল হাই সিদ্দিক। ডক্টর আব্দুল হাই সিদ্দিক ভাইকে তার মতামত তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামের সম্মানিত আমির এবং সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে অগ্রজ, অনুজ, সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই বক্তব্য রেখেছেন, ফলে এমন একটি সময় লম্বা বক্তব্য দেওয়া উচিত নয়। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে জাতীয় জীবনে যে স্বস্তি এসেছে, এখানে একদিকে যেমন আনন্দ, অন্যদিকে দেশের প্রতিটা নাগরিক এবং যারা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচেতন থাকতে হবে, এটা আমরা সবাই জানি। কারণ যে বিষয়টি 1 মাস আগেও কল্পনার বাইরে ছিল, আজকে বাংলাদেশে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জায়গা থেকে যারা আজকে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। নিঃসন্দেহে তারা জাতির এই ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যতটুকু তাদের এই সীমাবদ্ধতার মধ্যেও সংস্কার কাজ করা সম্ভব তা যেমন করবেন, এবং ভবিষ্যতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য, যেখানে থাকবে সাম্য, যেখানে থাকবে ন্যায়ের শাসন, যেখানে থাকবে গণতান্ত্রিক সৌন্দর্য, মত পথ যতই থাকুক, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকরা সমান অধিকার পাবে, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো যদি সঠিক থাকে, সে দেশের সাংবাদিকতা, সে দেশের মত প্রকাশের স্বাধীনতা ও সমুন্নত থাকে। এই বিষয়টিকে আমাদের সবাই অনুধাবন করতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন আসবেন স্বৈরাচারী সরকারের পাশবিকতার নির্মম শিকার, বিশিষ্ট সাংবাদিক নেতা, দীর্ঘদিনের কারাবরণকারী, যিনি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরেও তাকে বের হতে দেওয়া হয় নাই, দীর্ঘ সময় কারাগারে যিনি কাটিয়েছেন, মজলুম সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিএফইউজের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী। জনাব রুহুল আমিন গাজী।
সম্মানিত জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য জামাত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানায় এই ছাত্র জনতার একটু ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। কিছুই না পায়, মন করে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি নির্ভয়। এটি হলো বড় পাওয়া। গত পরশু আমাকে একদল সিনিয়র সাংবাদিক জিজ্ঞেস করলেন, আচ্ছা ডক্টর শফিকুর রহমান সাহেব ছাত্র জীবনে কি করতেন? আমি বললাম আমি যতটুকু জানি উনি জাসদ ছাত্রলীগ করতেন। তাই নাকি? গোলাম বড়ুয়া সাহেব, আমি উনিও ওই কাজটি করতেন। রফিকুল ইসলাম খান সাহেব তো বড় বক্তৃতা, উনি কি করতেন? আমি বলি উনি তো ছোট ছিলেন, তো ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাই না, এই দলকে কি কয় স্বাধীনতা? আমি স্বাধীনতার ভিতরে অর্থটা কি সেটাই তো আমি এখনো বুঝি নাই। দেশে স্বীকার করি, দেশে বাস করি, আমি হলাম স্বাধীনতা বিরোধী, আর আপনি অন্য দেশে গুণ কীর্তন গাইয়া পালিয়ে থাকবেন গিয়া আপনি হবেন স্বাধীনতার পক্ষে। এই যদি হয় বিচার, সেই বিচার আমরা মানি না। যাই হোক, সাংবাদিকরা পেশাদারিত্ব পালন করে। আপনারা জানেন যে দীর্ঘ 17 মাস 18 দিন একটানা আমাকে কারাবরণ করতে হয়েছে, এবং বিনা কারণ, কোনো কারণ ছাড়া আমাকে অফিস থেকে তুলে নিয়ে দেওয়া হয়েছিল। এবং যারা কারাগারে যান নাই সাংবাদিক ভাইরা, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। জামাতের এই সকল নেতৃবৃন্দ কারাগার ভোগ করেছেন, তারা জানেন এই দুর্দশাটা। সেখানে একটা অন্য প্রশাসন থাকে, এই প্রশাসন কোনো ফাংশন সেখানে করে না। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে সকলে ন্যায় বিচার পাবে। আমার এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের বৈষম্য বিরাজ করবে না, এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা যে প্রতিষ্ঠা করতে চাই। আসুন আমরা আমাদের পেশাদারিত্বের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করে যাই। আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমরা অনেক এজুরবর্তী করেছি। আমি এমন সাংবাদিক পৃথিবীর কোথাও দেখি নাই। পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন হতো, সেখানে দেখতাম না, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, উনি বিব্রত হবেন। আবার আপনি কি নোবেল কেন পুরস্কার কেন পান না? এইভাবে মনে হয় যেন বাজারের সমস্ত তেল এবং ঘিগুলি কিনে নিয়ে গিয়ে ওখানে বসছে। তো এইটা তো কোনো সাংবাদিক সম্মেলন হলো না। তো এটা উনি কয়েকজনকে নিয়ে বসে আমরা চা খেয়েই তো এই কাজটি করতে পারতেন। তো এই ধরনের সাংবাদিক সম্মেলন আমরা চাই না। আমরা মাস্টার মুক্ত সাংবাদিক সমাজ চাই, আমরা লেজুর ব্যক্তি মুক্ত সাংবাদিক সমাজ চাই। এখনো যারা মালিকের লেজুর ভিত্তি করে এবং কায়দা করে আবার ফিরে আসবেন ভাইবা, লেজুর ভিত্তি করেন, আমি আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, একটু সতর্ক হন। কারণ বাংলাদেশের ছাত্র জনতা এখনো জাগ্রত রয়েছে, প্রয়োজনে তারা আবার রক্ত দিবে। সেদিন দেখেন নাই আনসারদের বাড়াবাড়ি? থাকতে পারে না, কারণ মানুষ সজাগ। আমি একটু জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আসছেন কেন? কয় বলে শয়তান হাতির বেদাত্তা। আমি কেমনে বুঝলেন আপনি? এতদিন দাবি করেছিল, এখন দাবি নিয়ে আসে। আমি বাইরে, তাও তো বুঝে ফেলছি। তো এইভাবে কখনো সিঁদুর লাগাইয়া নিজেরা মুসলমান, তারপর শাখা পড়েন, এই সমস্ত বাহানা বাদ দেন। বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক কাজ রয়েছে। এই বাংলাদেশকে ভেঙে গড়ে তুলতে হবে। আমাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতা করে পেশাদারিত্বের পরিচয় দিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা কতগুলি বিষয়ে কোনো ছাড় দিব না। চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এবং দখলদার যারা করে, এদের বেলায় আমরা আপোষহীন থাকবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আপোষহীন থাকবো।
ন্যায় বিচারের পক্ষে আমরা অবিচল থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমাদের টার্গেট ছিল 101টার মধ্যেই আমাদের বক্তব্য আমরা শুনব। এরপরে যেহেতু জোহরের নামাজ আছে, লাঞ্চ আছে, সাংবাদিক ভাইরা ব্যস্ত মানুষ, এখানে অনেক সিনিয়র সাংবাদিক রয়েছেন, সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের আব্দুল হাই শিকদার ভাই ইঙ্গিত দিচ্ছেন যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম ভাইয়ের দিকে। সাইফুল ইসলাম ভাই এবার হাত দিয়ে আমাকে বলতেছেন গলায় সমস্যা। সাইফুল আলম ভাই, আমার মনে হয় গলার সমস্যার জন্য ওনাকে আমরা কনসিডার করতে পারি। আরেকটি বিষয় যে আজকে আমরা কিছুটা ব্যত্যয় হয়েছে সিনিয়র এবং জুনিয়র, আগে এবং পরে, এইটা আমার মনে হয় এটা মত প্রকাশের একটা অনুষ্ঠান। কাজে সিনিয়র জুনিয়রের বিষয়টা আমরা এখানে সামনে আনি নাই। এটা যদি কোনো অনুষ্ঠান হতো তাহলে মেহমান তালিকা ভুক্ত হয়ে সিনিয়র জুনিয়রের প্রশ্ন আসতো। আমি আশা করি যে বিষয়টা আপনারা ভালোভাবে গ্রহণ করবেন। এখন আমি অনুরোধ করছি, প্রবীণ সাংবাদিক, আমাদের অত্যন্ত পরিচিত, আমার মনে হয় সাংবাদিকদের মধ্যে তিনি এখন বয়োবৃদ্ধ একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, নয়াদিগন্তের সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন সাহেব, তিনি এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আমরা ওখানে দিতে পারতাম, আপনাকে একটু আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি তো বক্তৃতা দেওয়ার জন্য আসলে তো আর বলছিলেন সব সাংবাদিকবৃন্দ আসবেন, চলুন দেখবেন। এখন তো জীবনের শেষ স্টেপে আছে বলে মনে করি, সেই জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। যাই হোক, এই এক্সপ্রেশন না বলে আমাকে সবচেয়ে ভালো লেগেছে বক্তব্যগুলি, যেখানে যে কথাটি আমি বলতে এসেছি তা বলা হয়েছে। সেটা হচ্ছে ইউনিটি। সেটা হচ্ছে যে কথাটি, সেটা হলো ইউনিটি। আমাদের দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেখেছি যারা বিরোধী পক্ষ তারা সবসময় লক্ষ্য রেখে যাদের বিরুদ্ধে তারা বিরোধিতা করছে তাদের মধ্যে ইউনিটি কতটুকু, সেই ইউনিটিটাকে ভাঙার জন্য শুধু এইখানেই না, আপনার রাষ্ট্রে রাষ্ট্রে সর্বত্র যাতে ঐক্যবদ্ধ কেউ না থাকতে পারে তার চেষ্টা করা হয়, তারপরে নানান গবেষণা হয়। তো সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে ইউনিটিটা আপনারা এনেছেন, এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন, এবং তাহলেই আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনি যা বলবেন, যাদের বলবেন তারা শুনতে বাধ্য হবে। আর যদি তা রাখতে পারেন তাহলে কিন্তু বারবার আপনার নিষ্পেষিত হবেন। আপনি জানেন যে আর কোনো জায়গায় না, মানুষ যেন কথা না বলতে পারে তার বিরুদ্ধে যত রকমের রাষ্ট্রীয় ক্ষমতা সে ব্যবহার করা হয়। আমি একবার কাতারে, কিছু মনে করলেন না, কাতারে গিয়েছিলাম। সেখানে গিয়ে নানান জনের নানান বক্তব্য হওয়ার পরে আমার মনে অনেক বছর, তখন তো বয়স কম, মনে হচ্ছে খোঁচা দিয়ে কথা বলি। তা আমি বললাম যে আচ্ছা ভাই, একটা কথা বলবেন, আল্লাহ বারবার সব নবী আপনাদের এলাকায় পাঠালো কেন? আমাদের কাছে পাঠালে তো আমরা মহাখুশি হতাম। তখন নানান জনে নানান কথা বললো। একজন যে বলল যে আপনি কি মনে করেন সেটি বলুন তো। আমি বললাম যে আমি যেটা মনে করি তা যদি বলি আপনারা গলা কেটে দেবেন। আর অমনি দেখলাম প্রায় 50 জন মতো হবে, একসঙ্গে হাত তুলল। আপনার সিকিউরিটি ইনশিওর করছি।
বারবার নবী আপনাদের কাছে পাঠিয়েছে, এই জন্যে বেশি কথা নিয়ে পাঠাননি। আমার মতে তিনি একটি মাত্র শব্দ দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো কি? সত্যবাদী, সত্য, ট্রুথ। ট্রুথের বিশ্লেষণ করার জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। তারা এসে যে ট্রুথ দিয়েছে, কিন্তু সেটাকে আপনারা এতভাবে বিকৃত করেছেন যে আবার আর একটা নবীকে পাঠাতে হয়েছে। এই কথা বললাম, মনে মনে ভয় পাচ্ছিলাম। দেখি যে সবাই হাত তালি বলে চাইতো, নবী তো আর কোথাও পাঠানো হয়নি, এবং ট্রুথ তো এখানেই এসছে, এখান থেকে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। তো আমিও সেইটি অনুসরণ করে বলছি যে সত্য আপনাদের কাছে এসেছে ইউনিটির জন্যে, সেটিকে আপনারা ধারণ করুন। সাংবাদিকদেরকে ভয় পায় কেন? কারণ আপনার ট্রুথ বলেন, আপনি সত্য বলেন, যা দেখেন সেটা বলার চেষ্টা করেন। আমরাও চেষ্টা করেছি, সেজন্যই সব আমাদের প্রতি চাপ সৃষ্টি হয়, এত অনাচার অবিচার করা হয়। তো যাই হোক, আসুন আমি আপনাদেরকে ওই ঐক্যে ডাক দিয়ে, এবং আমরা যেন সামনের দিকে সবার কথা, অনাচার অবিচারের কথা ইউনাইটেডলি বলতে পারি, সেই দিকে এগিয়ে যেতে চাই। এবং আসুন আমরা সেই দিকে আমরা let us get to it. তো সবাইকে ধন্যবাদ। আর বললাম না, আমার গলায় খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আমি কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এত বড় একটা চমৎকার জায়গা। থ্যাংক ইউ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই মত বিনিময় সভায় উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরেছেন। এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। এ পর্যায়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মত বিনিময় আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান পরামর্শ মতামত তুলে ধরেছেন। এখানে মৌলিক দুটি বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি। একটি হচ্ছে ঐক্যের ব্যাপারে আমরা সকলেই গুরুত্ব দিয়েছি এবং তার প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়েছি। আর দ্বিতীয়টি হচ্ছে সাংবাদিকরা যেন তাদের স্বাধীন বিবেকের জায়গা থেকে কাজ করতে পারেন, এই পরিবেশটা নিশ্চিত করার প্রতিশ্রুতি তারা রাজনীতিবিদদের কাছে চান। তা আমি দায়িত্বই নেই, আলহামদুলিল্লাহ আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং এটা আপনারা ইনশাল্লাহ রেকর্ডে রাখবেন। কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটায় এই দলকে পাবেন ইনশাল্লাহ। এখান থেকে আমরা চুল পরিমাণও নড়ব না। আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক, আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এরপরে যে কথাগুলো বলেই আমি শেষ করতে চাচ্ছি, আসলে দেশটা আমাদের পদ, দল, ধর্ম, বর্ণ, পেশা যারাই আছেন সবাই মিলে এই দেশটা আমাদের। আসুন আমরা দেশের মানুষ হই। আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে আগে আমার দেশকে আমার সেভ করতে হবে। সেভ করতে গিয়ে এটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, অন্যের উপরে জুলুমও হতে পারে, এটাকে তারা কিছু মনে করে না। আমরা ওই শেষ অংশে নাই। দেশ আমার সেভ হোক, কিন্তু কারো উপর আমার দ্বারা জুলুম না হোক। এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র, যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখবো, কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত দিয়ে নেব। আমরা মজলুম আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাবো, আমরাই যাতে আবার
আরেকজনের উপরে জুলুম না করে আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকার। আমরা সকল ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে গেছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার আছে। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যালঘু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত না। neither majority nor minority, we demand unity. এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে, দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি না। প্রয়োজনটা কি? আমরা তো মিলেমিশেই আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে সিনসিয়ার। এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নাই, মাদ্রাসার ছাত্ররাও নেমে গেছে, তারাও কিন্তু পাহারা দিয়েছে। আমাদের দল ছিল, বিএনপি ছিল, ছাত্র দল ছিল, এর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও ছিল। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটাও আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন? আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন? এই সংস্কৃতি উঠে যাক, সেটা আমরা চাই। সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায়। আমি কি শিখাই দেব অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে এর অধিকার আমার আছে, নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে? তা যদি না থাকে তাহলে কেন এটা হবে? কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায়? এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তোবা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন, যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য নয়। আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব, আসুন আপনারা বাস্তবতা দেখেন। দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের প্রতীক কোন সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণে তাকে নির্দ্বিধায় করুন। আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি, জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের, পর্যালোচনার, সমালোচনার আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদেরকে অনুধাবন না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাবো। আমরা বিশ্বের সকল দেশের সাথে, শান্তিকামী দেশের সাথে, গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ সহাবস্থান চাই। আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে। একদল শুধু দিয়ে যাবে, আরেকদল শুধু পেয়ে যাবে, এটা কোনো জাস্টিস না। এখানে এটা মিউচুয়াল হতে হবে, এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে। আর এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায়। আমরা কেউ বিপদে পড়তে চাই না। আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করে। এটা শুধু ভারত দিয়ে কোনো কথা না, সকলের ক্ষেত্রে আমাদের একই কথা। আর একটা জিনিস আমরা চাই, মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন, কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না। আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন। জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে। এটাই হবে গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে। কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? আপনার স্বভাব বদলান, তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না। প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে আপনি রিসিভ করে নেন,
তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন। অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন, ভালোবাসবেন, আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা। এর জন্য একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নেই। সব কাজেই বড় কোনো কাজের অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হবে। এই দুইটাই লাগবে, ধৈর্য লাগবে, সাহসিকতা লাগবে। তবে সবচেয়ে বড় সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া, ধৈর্য ধারণ করা। আমরা যেন সেটা পারি। আপনারা জানেন অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের 1 তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা, যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেও নিষিদ্ধ করা। কোন প্রেক্ষাপটে? যখন অধিকারের দাবিতে সারা জাতি ঐক্যবদ্ধ। আমি সূচনায় বলেছিলাম 1.5 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ বুঝলাম, শিশু 1.5 মাস, সে কিভাবে এসেছিল? মা তার 1.5 মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন। আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন, সাংবাদিকের বন্ধু, যে আপনি এই ঝুঁকি নিয়ে, কচি বাচ্চা নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন? এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন, বাচ্চা কি আমারই শুধু একটা? আর মায়ের সন্তান নাই? সব মায়ের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছে, আমি আমার সন্তান নিয়ে এসেছি, সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরীক হয়ে যায়। দেশের জন্য, জাতির জন্য মুক্তির ধারাবাহিকতা ছিল। রাজনীতিবিদরা ফিনিশিং দেননি, আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে। কিন্তু এই আন্দোলন একা তারা করেনি। ওই 1.5 মাসের শিশু কি ছাত্র নাকি? যে মা এসেছেন তিনি কি ছাত্র? আমরা যারা, আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র? সারা জাতি তাদের সাথে ছিল। তবে এইখানে ছাত্রদেরকে, তরুণদেরকে ডিসকারেজ করার অথবা প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নাই। সেই বাবাই সঠিক বাবা, যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায়, যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরো উঁচু জায়গায় চলে যায়। এরা আমাদের সন্তান। সন্তানদেরকে গাইড করা, ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব। অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তারা পথ হারিয়ে ফেলছে, আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া, এটাও আমার দায়িত্ব। অতএব এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি, নবীন প্রবীণের সমন্বয়, আলহামদুলিল্লাহ দেশ পথ হারাবে না। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়। এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে। যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না। পারপিট্রেটররা তখন আনকন্ট্রোল, বিয়ন্ড কন্ট্রোল, উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল, তারা অন্যরকম হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে। এই জন্য এটা ন্যায্যতার দাবি, ন্যায় বিচারের দাবি, সভ্যতার দাবি, সামাজিকতার দাবি, শান্তির দাবি, এটা হতে হবে। সেই ক্ষেত্রে যারা ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেন, সেই উদ্যোগে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সকলের তাদেরকে সাপোর্ট করা দরকার। কিন্তু তারা অসঙ্গত কিছু হলে আমরা তাদের সাথে নেই। গণহারে একটা মামলায়, একটা হত্যা মামলায় 500 জনকে আসামি করা, এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত।
তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সংগঠনকে বলেছি, ঠিক আছে আমরা সবার চাইতে মজলুম বেশি, কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নেই, সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট। কিন্তু সেই মামলায় একজনও নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলার অভিযুক্ত না হয় সেইভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত হতে হবে। 10 জন ঠিক আছে, একজন বেঠিক, এই একজনের উপর যদি আমরা করি এটা জুলুম হবে। আমরা জুলুম করতে চাই না। এরপরে যদি আমাদের অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে যায়, আপনাদের কারো ধরা পড়ে, আমাদেরকে ধরে দিবেন, আমরা সংশোধিত হওয়ার কথা দিচ্ছি। আমরা হিংসার রাজনীতির কবর চাই, এটা আর মাথা ছাড়া দিয়ে না হোক। বিভক্তির রাজনীতির কবর চাই, এটাও মাথা ছাড়া দিয়ে না হোক। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। আমরা সকল ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকুক। আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই, সমালোচনা চাই, ভালোবাসা চাই, সাহায্য চাই। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমিরে জামাতের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমেই আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে একটি বিষয় জানতে চাওয়া হয়েছিল, এখানে কারা আছেন নেতৃবৃন্দ। আমিরে জামাত আছেন, এখানে আছেন অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির। উপস্থিত আছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির, সাবেক এমপি। সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আরো উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ। সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল। উপস্থিত আছেন নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল। উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন। এখানে ছিলেন নির্বাহী পরিষদ সদস্য, ওখানে আছেন এখন জনাব মোবারক হোসাইন। আর আমি কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন। আপনাদের সবাইকে আমির জামাতের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আপনাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। এখন অনুরোধ করব, রেডি আছে খাবার, আপনারা মেহেরবানি করে খাবার গ্রহণ করবেন। খাবার রেডি আছে, এই পাশে আমাদের স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন।